এই দেখ মাটি দিয়ে কি করে মূর্তি বানাতে হয়। পুটি, তোকে বানালাম একদম তোর মতো, তাই না? একটা আমার মতো করে দাও না দাদু। আরে দেবো দেবো, সবারই একটা করে মূর্তি বানিয়ে দেবো। বলি বাজারে কে যাবে? হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে দেখেছো সূর্য কোথায় উঠেছে? তা সেটা মিষ্টি করে বললে কি হতো? এত ঝাঁঝ কেন গলায়? সাধে কি ঝাঁঝ আসে? বড় দুঃখে আসে, দুঃখে। মাটির পুতুল নিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছো, আমি কি মানা করেছি? কিন্তু বাজারটা তো করতে হবে নাকি, নইলে সবার মুখে কি তুলে দেব? এই নাও তোমার মূর্তি। এই পুটি গুলটে, দেখ তো তোদের দিদার মতো হয়েছে কিনা। হ্যাঁ গো, একেবারে দিদা। এই পুতুলটা দিদা তুমি কিন্তু ঘরে রেখে দিও। পুতুল নয় রে, মূর্তি। বলছি একটা সুখবর আছে, সবাই মন দিয়ে শোনো। সুখবর? মহারাজ, আমার মাসোহারাটা কি বাড়িয়ে দিচ্ছেন? না, ভাবছি কমিয়ে দেব। সভা এত লোক থাকতে শুধু শুধু তোমারটা কেন বাড়াবো? না মানে আমি তো সবার মঙ্গলের কথাই রাত দিন ভাবি, তাই আমার মাসোহারা একটু বাড়িয়ে দিলে ক্ষতি কি? তোমার এই হিংটিং ছট মন্ত্রগুলি একটু সহজ করে দিলে আমরা বুঝতে পারবো যে দেশের মঙ্গল কামনা করছো না অমঙ্গল। মহারাজ, কথা হচ্ছে আপনার সঙ্গে পণ্ডিতের, তার মধ্যে গোপাল কেন নাক গলাচ্ছে? আসলে গোপালের সব ব্যাপারই নাকটা একটু উঁচু, তাই ও চাক বা না চাক, নাক নিজের মতোই তার মধ্যে ঢুকে পড়ে। এভাবে সব ব্যাপারে নাক ঢুকে পড়লে তো বিপদ, তার চেয়ে ওর নাক কেটে দিলেই হয়। আমার নাক কাটতে আসলে কিন্তু কান কাটা যাবে, সেটা কিন্তু মনে রাখবেন মন্ত্রী মশাই। না 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 না, এখন আর নাক কান কিছুই কাটা যাবে না। একটা কাজ আছে, বেশ কঠিন কাজ। মহারাজ, কাজটা কি বলুন? বর্ধমানের রাজা আমাকে একটি মূর্তি উপহার দিতে চান। মূর্তিটি সোনার, কিন্তু তার উপরে পাথরের ঢালাই দেওয়া আছে। খুব দুষ্প্রাপ্য সেই মূর্তি, কিন্তু একটাই শর্ত, সেই মূর্তি সেখানে গিয়ে নিয়ে আসতে হবে। রাস্তাটা যে দুর্গম তা আমরা তো সকলেই জানি, আর সোনা আছে জানতে পারলে ডাকাতরা হামলা করতে পারে, মূর্তি চুরি করে নিয়ে যেতে পারে। তাই ভাবছি আমাদের গোপালকেই পাঠাবো, দেখা যাক না ও বুদ্ধি দিয়ে এই কাজটা করতে পারে কিনা। এ আপনি কি বলছেন মহারাজ? গোপাল ওই দুর্গম পথ ধরে বর্ধমান যাবে, আবার মূর্তি নিয়ে ফিরেও আসবে? সেটা কি গোপালের পক্ষে সহজ হবে? না না না, আমি আপনার এই সিদ্ধান্তে মত দিতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, আমি গণনা করে দেখেছি গোপালের কপালে শনি নাচছে, তাই আপনি নিশ্চয়ই গোপালকে হারাতে চান না। গোপাল আপনার চোখের মণি। না না পণ্ডিত, তুমি যখন গণনার কথা বললে তখন শুধু শুধু গোপালকে আর কেন বিপদের মধ্যে ফেলবো? তার চাইতে মন্ত্রী যাক, দেখো মূর্তি যেন অক্ষত অবস্থায় আমার কাছে আসে। মূর্তি আমি বুকে করে নিয়ে আসব, সে ব্যাপার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তবে আমার সঙ্গে পণ্ডিত গেলে আমার একটু সুবিধে হতো। ডাকাত পড়লে ও মন্ত্র পাঠ করলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যেত। মন্ত্রী মশাই যখন বলছেন বুকে করে নিয়ে আসবেন, তখন তিনিই যেন আনেন। তবে বুক থেকে কিন্তু মূর্তি মাটিতে নামাবেন না, বিপদ হতে পারে। একটা পুতুল নিয়ে আসতে আপনি যাচ্ছেন? আচ্ছা, এটা কি মহারাজের ন্যায্য কাজ হলো? আপনি একটা রাজ্যের মন্ত্রী। না 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 না, এই কাজটা আপনি আমাদের দিতে পারতেন, তা না আপনি নিজেই যাচ্ছেন। তোদের পাঠাবো? আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, ওটা পুতুল নয় রে, খাঁটি সোনার, উপরে পাথর ঢালাই করে সোনাটাকে লুকিয়ে রাখা আছে, বুঝলে? তা আমাদের কি করতে হবে? বর্ধমানের মহারাজ বাক্সের ভিতরে করে তাহেরপুর পর্যন্ত পৌঁছে দেবে, তারপর তার লেঠেনরা চলে যাবে, সেখান থেকে আমরা নিয়ে আসব। তারপর লেটেলরা চলে গেলে ওই ভিতরের সোনার মূর্তি আমরা চুরি করে নিয়ে নেব। এই তো, এটা এমন কি কঠিন কাজ, খুব পারবো। তবে আমাদের যদিও সোনার উপর কোনো লোভ নেই, তাই মূর্তিটা আপনি নিয়ে নেবেন। তবে আগে আমাদের মোহরগুলো যদি দিয়ে দেন তবে ভালো হয়। মোহরের ওপর এত লোভ থাকা ভালো নয়, লোভে পাপ, পাপে মৃত্যু, বুঝেছিস? বিজ্ঞানী, তাহলে বিষয়টা বুঝতে পারলেন? তার বুঝবো না,
ওই মূর্তি কি আর ভেবেছো মহারাজ হাতে পাবেন? কখনোই না। বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছি। তাহলে কি উপায় গোপাল? ব্যাটা আবার পণ্ডিতটাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ঘটনাচক্র খুব একটা সুবিধা ঠেকছে না গোপাল। আচ্ছা বিজ্ঞানী, এমন কোনো আঠা কি তৈরি করা যায় যা চামড়া আর পাথরকে জোড়া লাগাতে পারে, এমন ভাবে যা কখনো আলাদা করা যাবে না, চামড়া না কাটা পর্যন্ত? হ্যাঁ, সেটা সম্ভব। ওই গালা, গদ আর বেশ কিছু শিকড় বাকড় একসঙ্গে পেটে নিলে যে আঠা তৈরি হবে তার কোনোদিনও আলাদা করা যাবে না। সেখানে চামড়ার না কাটা পর্যন্ত আঠার হাত থেকে নিস্তার নেই। তা তোমার লাগবে? এই আঠা যদি তৈরি করে দিতে পারেন তো খুব ভালো হয়। তা এটা আবার কোনো কাজ নাকি? আমি আজ রাতেই তৈরি করে রাখবো, তুমি ভোরে এসে নিয়ে যেও। হ্যাঁ। তাহলে মন্ত্রী, তুমি কবে নাগাদ বর্ধমান রওনা দেবে? ভাবছি কাল প্রত্যুষেই রওনা দেব। ভালো কথা। আজ যে গোপালকে দেখছি না কেন, ওর আবার কিছু হয়নি তো? আপনার শুধু গোপাল গোপাল, আরে সে কি আর এ রাজ্যে আছে? মনের দুঃখে অন্য কোথাও চলে গেছে। কেন 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 সে অন্য রাজ্যে যাবে কেন? তার কি কোনো অসম্মান হয়েছে? না মানে আপনি ওকে মূর্তি আনতে পাঠাননি তো, সেই কারণেই মনে হয় বৈরাগী হয়ে গেছে। গোপাল যদি বৈরাগী হয়ে কোথাও চলে যায় তার জন্য তো মহারাজ দায়ী হতে পারে না। কাউকে কিচ্ছু জানিয়ে আসেনি, খুব ভালো কাজ করেছি। দেওয়ালেরও কান থাকে। মহারাজ হয়তো খোঁজ করবেন, কিন্তু তিনি জানবেন কোথা থেকে? যাই হোক, মন্ত্রী আর পণ্ডিত পৌঁছানোর আগেই বর্ধমানে পৌঁছতে হবে। গোপালের কি কাজ সেটা তোমরা বুঝবে না। গোপাল বুদ্ধি দিয়ে নিরস্ত্র অবস্থায় একটা গোটা সেনাদলকে পরাস্ত করতে পারে, যা তোমাদের সাধ্যের মধ্যেই নেই। তাহলে মহারাজ আমাদের না পাঠিয়ে গোপালকে পাঠানোই বুদ্ধিমানের কাজ হতো। থাক, তোমাকে আর পণ্ডিতি করতে হবে না। গোপাল কোথায় গেছে সেটা না জানা পর্যন্ত আমার উৎকণ্ঠা তো থাকবেই। তাহলে কি মহারাজ গোপাল না ফেরা পর্যন্ত আমাদের বর্ধমান যাওয়া স্থগিত রাখা হবে? সম্ভব হলে তাই করা যেত, কিন্তু সময় মতো বর্ধমানে পৌঁছানোটাও তো খুব জরুরি। ওরে পুটি, গুলটে, ন্যাপলা, বলি একবার আয় তো। তোদের দাদু যে সকাল থেকে কোথায় গেছে তার কোনো খবর নেই রে। আমাদের ডাকছো কেন গো দিদা? বলি ডাকছি কি আর সাধে রে? তোর দাদু যে সেই শেষ রাতে কোথায় বেরিয়ে গেল, এখনো ফিরলো না তো। নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে, হয়তো মহারাজ কোথাও পাঠিয়েছেন। দাদু কাল বলছিল বিজ্ঞানীর বাড়ি গিয়েছিল কি একটা জরুরি কাজে। বলি জানা বাবা, বিজ্ঞানী মশাইকে একবার জিজ্ঞেস করে আয় তো তোদের দাদু কোথায় আছে তা জানেন কি না। হ্যাঁ, মনে হয় ওখান থেকেই খোঁজ পাওয়া যাবে। যা একটা আঠা গোপালকে বানিয়ে দিয়েছি না, একবার যা হাত দেবে তাকে আর সেই হাত খুলতে হবে না, কেটে তবে খুলতে পারবে। আরে তোমরা নিশ্চয়ই দাদু কোথায় গেছে জানতে এসেছো? হ্যাঁ বিজ্ঞানী মশাই। কোথায় গেছে তা আমি জানি, কিন্তু এই কথাটা তোমাদের বলা যাবে না। দিদাকে গিয়ে বলো যে তিনি খুব একটা জরুরি রাজকার্যে গেছেন, ফিরে আসতে দেরি হবে, তাকে চিন্তা করতে বারণ করো। আচ্ছা, মন্ত্রী তো এখানেই আমাদের থাকতে বলে গেছিল। আয় আয়, একটু জিরিয়ে নেই বরং, আয়। আর জিরোনো ভাই, মোহরের বেলায় ঢং ঢং, অথচ সব খারাপ কাজই মন্ত্রী আমাদের দিয়েই করিয়ে নিচ্ছে। এটা কোনো কাজ হলো? একটা পুতুলের জন্য আমাদের এত দূর নিয়ে এলো। আহা, পুতুল না রে, পুতুল না, মূর্তি।
ভিতরে নাকি অনেক সোনা আছে। শোনা না ঘন্টা আছে, থাকলে কি আর আমাদের পাঠাতো, বাটা নিজেই একা আসতো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, পাথরের মূর্তি কেউ এত দূর একা আনতে পারতো, সঙ্গে আবার ওই পণ্ডিতকে এনেছে। হ্যাঁ, ব্যাটা নিজে নড়তে পারে না, ব্যাটার ওই মাল টানার জন্যই আমাদের এনেছে, বুঝলি? তুই কি ভাবছিস মোহর না পেয়ে মাল টানবো? হ্যাঁ, ওই সব পুতুল টুতুলে আমার কোনো উৎসাহ নেই। তবে একটা কথা ভাবছি বুঝলি, শুধু একটা পাথরের মূর্তির জন্য মন্ত্রী এতটা কঠিন কাজ নেবে কেন? নিশ্চয়ই কোনো কিছুর একটা লোভ আছে বুঝলি, সেটা তোর মাথায় আসছে না কেন বুঝতে পারছি না। এই কথাটা তো তুই ঠিক বলেছিস। তাহলে কি করব? এখানেই থাকবো তো, যদি কিছু পাই। এই এই একটা কথা বলি, যদি সোনা থাকে তাহলে তাহলে আমরা কেড়ে নেব। ওই মন্ত্রী কিন্তু আমাদের আটকাতে পারবে না, এই বলে দিলাম তোকে। আরে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্র তোমাকে পাঠিয়েছেন, এই খুব ভালো করেছেন। এই বুদ্ধি করে নিয়ে যেতে হবে কিন্তু, বুঝেছো? আগে সেই জন্যই তো এসেছি, কিন্তু মহারাজ আমায় পাঠাননি, আমি নিজ দায়িত্বে এসেছি। শুনেছি যে এই মূর্তি নাকি বহু বছরের প্রাচীন এবং এর মধ্যে সোনা আছে, তাই ভাবলাম নিজেই যাই। কাউকে বিশ্বাস করা তো খুব কঠিন। ঠিক কথাই বলছো, কিন্তু তোমাকে কৃষ্ণচন্দ্র না পাঠালে আমি তোমার হাতে এই অমূল্য মূর্তি দেবো কি করে? রাজামশাই, এই মূর্তি মহারাজের তরফ থেকে নিতে আসছেন আমাদের মন্ত্রী মশাই, সঙ্গে আবার এক পণ্ডিত। কিন্তু সত্যি বলতে কি, আমি এই দুজনের কাউকেই ঠিক বিশ্বাস করতে পারি না, তাই মূর্তিকে এমন ভাবে সুরক্ষিত রাখতে চাই যাতে চুরি না হয়। বেশ করেছো, এই তো চাই। আমাদের দেশের এইসব অমূল্য মূর্তি যদি চুরি হয়ে যায়, তবে এই দেশের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। বলো বলো, কিভাবে মূর্তি তুমি সুরক্ষিত রাখবে, বলো আমায়। রাজামশাই, সে ব্যাপারে কোনো প্রশ্ন করলে আমি খুব বিব্রত বোধ করব। আসলে খুব গোপনীয়তার মধ্যে এই কাজটা করতে চাই। শুধু দুই একটা অনুরোধ কি আপনি রাখবেন? রাখার মতো হলে নিশ্চয়ই রাখবো, বলো কি বলতে চাও। প্রথমত, আমি যে এসেছি সেটা আপনি কাউকে বলবেন না, বিশেষ করে মন্ত্রী আর পণ্ডিতকে। দ্বিতীয়ত, এক রাতের জন্য মূর্তি বিশ্বাস করে আমাকে দিতে হবে। খুব গোপনে আমি এই কাজটা করতে চাই, কেউ যেন সাক্ষী না থাকে। অন্য কেউ হলে আমি অনুমতি দিতাম না, কিন্তু তোমার কথা আলাদা, তাই ইচ্ছে করলে তোমার ঘরে এই মূর্তি তুমি নিয়ে যেতে পারো। আরেকটা অনুরোধ ছিল, মন্ত্রীকে এই মূর্তি হাতে দেবেন না, কোনো মাটির পাত্রে ঢাকা দিয়ে দেবেন। বলে দেবেন যেন রাস্তায় খুলে না দেখে। এটা বলে দিলে তো ওরা নিশ্চিতভাবে খুলে দেখবেই। আমি তো সেটাই চাই মহারাজ। আর তো পারি না মন্ত্রী, কেন যে আমার সঙ্গে আনতে গেলে কে জানে। আরে বাবা, আর কত দূর? এই দুদিন তো প্রায় না খেয়েই আছি। এই তো এসে গেছি, আর কয়েক ঘন্টার পথ। আরে বাবা, তোমাকে কি সাধে এনেছি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এনেছি। সময় আসলেই দেখতে পাবে, তোমার লাভ বই ক্ষতি কিছু হবে না, বুঝলে? সেটা আমি জানি, তোমার নিশ্চয়ই কোনো মতলব আছে। ঠিক আছে ঠিক আছে, আমার মাসোহারাটা একটু বাড়ানোর কথা মহারাজকে মনে করিয়ে দিও। তার আর দরকার পড়বে না, তোমাকে মহারাজ আর খুঁজেই পাবে না। তার মানে প্রাপ্তি আছে, তাই তো? হ্যাঁ, তা তো আছেই। গঙ্গা প্রাপ্তি কি আর কম কিছু পাওয়া? আহা, কি সুন্দর এই মূর্তি! এর মর্ম কি করে বুঝবে মন্ত্রীর মতো পাতকরা? দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এর মধ্যে যে সোনা আছে তার জন্যই মন্ত্রীর মতো দুষ্কৃতীরা এইসব ভেঙে দিতে চায়। ছি, কিন্তু আমি থাকতে এই অপরাধ করতে দেব না। এই আমি আঠা লাগালাম ভালো করে, যে একে ছোঁবে তার শরীর থেকে মূর্তি আর খোলা যাবে না। যাক, আমার কাজ আপাতত এখানেই শেষ। কাল আবার দেখা যাবে কি থেকে কি হয়। এই না মন্ত্রী, সেই অমূল্য মূর্তি। এটি যেন অক্ষত দেহে মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে পৌঁছায়। আর একটা কথা, এই ডালার মধ্যেই রাখা আছে মূর্তি। হ্যাঁ, রাস্তায় যেন কেউ না খোলে, এটা আমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য, এর কোনো অন্যতা হবে না। না হলেই ভালো, এই মূর্তি যেন তোমাদের মহারাজই প্রথম দেখেন, তারপর অন্যরা। নিশ্চয়ই রাজামশাই।
ব্যাপার বলতো? এখনো মন্ত্রীর কোনো দেখা নেই কেন? এত দেরি তো হওয়ার কথা নয়। দাঁড়া দাঁড়া, গাছের উপর থেকে দেখি মন্ত্রী আসছে কিনা। আরে সমস্ত রাস্তাটা আমি এই জ্বালা নিয়ে যাব নাকি? তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই? থাকলে কি আর তোমায় আনতাম? যে কাজে এসেছো সেটা ভালো করে করো, নইলে এই নির্জন জঙ্গলে তোমায় পুঁতে রেখে দেবো। এই বটা, দেখতে পেয়েছি রে, পণ্ডিতের মাথায় চাপিয়ে মন্ত্রী একটা জ্বালা নিয়ে আসছে। পুতুলটা বোধ হয় ওই জ্বালার মধ্যেই আছে। নেমে আয়, আমরা মন্ত্রীর জন্য অপেক্ষা করি। মন্ত্রী খুব তাড়াতাড়ি যাচ্ছে, নিশ্চয়ই ওখানে ওর দলবল অপেক্ষা করছে। না, আমি আস্তে আস্তে হাঁটি, নইলে ওটা দেখে ফেলবে। সেই কখন থেকে বসে আছি, আপনি আসছেনই না। আমরা তো ভাবলাম বাঘেই হয়তো আপনাকে পকাত করে খেয়ে ফেলেছে। আরে বাঘে খাবে আমাকে? ভাবিস কি করে? হ্যাঁ, যাক, এবার তোরা দেখ আমি মাটির জ্বালাটা ভাঙি। এর মধ্যে এই মূর্তি আছে। মহারাজ যদিও বলেছিল আগে না দেখতে, কিন্তু যার মধ্যে সোনা আছে তা কি আর না দেখে পারা যায় বল? হাতের এই লাঠিটা দিয়ে আগে হাঁড়ি ভাঙি, তারপর মূর্তিটা বাগাই, তারপর মূর্তি ভেঙে সোনা নিয়ে নেব। তাহলে মহারাজকে কি দেবে মন্ত্রী? কচু পোড়া। কষ্ট করে সোনার মূর্তি নিয়ে আসবো আমরা, আর মহারাজ সেটা দেখিয়ে বাহবা করবে। তা হতে দেব না। তাহলে আমাকে ভাগ দেবে তো? মুন্ডু দেব, তোমাকে মেরে ঠ্যাং ভেঙে এখানে ফেলে রেখে দেবো। মহারাজকে বলবো পণ্ডিতের ঠ্যাং ভেঙে ডাকাতরা মূর্তি নিয়ে পালিয়েছে। মহারাজকে বলে দিলে তোমায় আর বাঁচিয়ে রাখা হবে না। তুমি আমার সঙ্গে এই কাজ করতে পারলে? তোমার কি দয়া মায়া বলে কিছুই নেই? সোনার জন্য আমি নিজেকেও মেরে ফেলতে পারি। এই আমি হাঁড়ি ভাঙলাম। এবার মূর্তিটা হাতে নিলাম। সোনা দেখা যাচ্ছে মন্ত্রী মশাই? আরে এই পাথর না ভাঙলে সোনার দেখা পাবো কি করে রে গর্ধ? তাহলে ভেঙে ফেলি। এই নে মূর্তিটা, ভাঙ দেখি। আরে আপনি ছাড়ুন, নইলে নেব কি করে? ওরে গর্ধ, আমি তো ছেড়েই দিচ্ছি, তুই নিতে পারছিস না কেন? তোর গায়ে কি জোর কমে গেল? দাঁড়ান, আমি জোরে টানছি, আপনি ছেড়ে দেবেন। এই টান দিলাম। ওরে বাবা রে, ওরে বাবা, আমার হাতের চামড়া ছিঁড়ে যাচ্ছে রে। হ্যাঁ, কি হয়েছে বলতো? বুঝতে পারছি না। বটা, তোর ওই জোর কমে গেছে বুঝলি। এই দেখ, আমি ধরে টান মারছি, তোরা ছেড়ে দিবি। হ্যাঁ, মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, এটা মূর্তি নয়, নিশ্চয়ই কোনো ভূত ভর করেছে। এবার যাবো কি করে? এ আঠা লোভের আঠা, আর যে ছাড়ানো যাবে না। 3 শয়তানকে এভাবেই মহারাজের কাছে নিয়ে যেতে হবে। গোপাল তুমি এসেছো? বাঁচালে। ওরা আমার ঠ্যাং খোঁড়া করে এখানে ফেলে চলে যেত। মহারাজকে বলতো ডাকাতরা আমাকে মেরে মূর্তি ডাকাতি করে নিয়ে গেছে। ওরা কত নীচ তা আজ বুঝতে
পারলাম, কিন্তু তুমি কি এমন বুদ্ধি করলে যে ওরা এইভাবে আটকে গেল? সেটা পরে বলবো, আগে চলুন ওদের লাথি মারতে মারতে রাজবাড়িতে নিয়ে যাই। কথা রাখার জন্য আপনাকে ধন্যবাদ মন্ত্রী মশাই। মূর্তি একেবারে বুকে করে নিয়ে যাচ্ছেন, সাবাস। একেই বলে মহারাজের প্রতি আনুগত্য। ওহ, এই অসাধ্য কাজটা তুমি কি করে করলে? সাবাস সাবাস গোপাল, তুমি আমার মান বাঁচালে। আমি কিছুই করিনি মহারাজ, যা করেছে বিজ্ঞানী। এমন আঠা তৈরি করেছে যে এই লোভের আঠা আর উঠবে না। তাহলে মূর্তি হাতে পাও কি করে? আগে এই মূর্তিকে বিজ্ঞানীর দেওয়া ওষুধে স্নান করাতে হবে, তারপর মন্ত্রী আর সাগরেদদের চামড়া কেটে মূর্তি বার করতে হবে। কিন্তু এই কাজটা কে করবে? আপনি ভুলে যাবেন না, আমি নাপিত ছিলাম, ফোঁড়া কেটে আপনার নজরে এসেছিলাম। আমাকে অনুমতি দিলে এই কাজটা খুব আনন্দের সঙ্গেই করব মহারাজ। কাজটা ভালো করনি গোপাল, আমি এর শোধ নেব। দাঁড়ান, ঝুলিতে করে আমি নরুন কাঁচি সব নিয়ে এসেছি। আপনি বটা ঘটা তিনজনেই চট করে শুয়ে পড়ুন দেখি, আমি কাঁচি চালানোর কাজটা সেরে ফেলি। কচ কচা কচ। না গোপাল না, খুব কষ্ট হবে। ওরে বাবা রে বাবা, ওই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আরে আপনারা না শুলে আমি কাজটা করব কি করে? দাঁড়ান বলছি, কাচ 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 কাচ। তখনই বলেছিলাম বুকে করে আনবেন, আমি কি আর না বুঝে বলেছি? সোনা পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। সামান্য যন্ত্রণা সহ্য করতে না পারলে বড়লোক হবেন কি করে? আরে দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। আরে বটা ঘটা দাঁড়া 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 বলছি।